নমস্কার, এক্সপ্লোরার অনির্বাণ চ্যানেলে আপনাদের আবার স্বাগত। সকলে ভালো আছেন নিশ্চয়ই। আমার চ্যানেলে এখন রাজস্থান ভ্রমণের সিরিজ চলছে। গত পর্বে আপনাদের আমরা নিয়ে গেছিলাম উদয়পুরে দেখেছিলাম জগদীশ মন্দির, অপূর্ব নারায়ণজির জগদীশজির মন্দির। সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম একটুখানি পায়ে হেঁটেই গঙ্গোর ঘাট এবং বাঙ্গার কি হাভেলি দেখতে, একদম কাছেই। আর গেছিলাম সেখান থেকে আবারও হাঁটা পথে আমাদের যেটা উদয়পুরের সব থেকে মেন অ্যাট্রাকশান, সেটা হচ্ছে সিটি প্যালেস দেখতে। সবটাই আমি করছি লোকাল ট্রান্সপোর্টে, অটোতে, র্যাপিডো অটো ইউজ করে বা লোকাল বাস এরকম ইউজ করে, যতটা কম খরচে করা যায় সেটাই উদ্দেশ্য। তো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেই করছি, কীভাবে করছি সবটাই দেখাচ্ছি। যদি ভিডিওগুলো আপনারা না দেখে থাকেন, আমার চ্যানেলেই সমস্ত ভিডিওর লিঙ্ক আছে, অবশ্যই একবার দেখে নেবেন, জেনে নেবেন কিভাবে কম খরচেও রাজস্থান ভ্রমণ করা যেতে পারে। তো আমরা উদয়পুর দেখে দিনের শেষে আমরা পিছলা লেক দেখতে দেখতে সানসেট দেখার ইচ্ছা ছিল, হালকা হালকা দেখা গিয়েছিল, কিন্তু মেঘলা আবহাওয়া থাকার জন্য আমরা সম্পূর্ণরূপে দেখতে পাইনি। তো আমরা ফিরেছিলাম পিছলা লেক দেখে। এরপর আমরা হোটেলে চলে এসেছিলাম। আমাদের পরবর্তী গন্তব্য, এখান থেকে আমরা যাব চিত্তরগড়। হ্যাঁ, রানী পদ্মিনীর জন্য বিখ্যাত, জহর ব্রতের জন্য বিখ্যাত সেই চিত্তরগড় দুর্গ দেখতে। সেটা যাব আমরা উদয়পুর থেকে। কিভাবে যাব, কখন যাব, সবটাই দেখতে পাবেন আমার এই চ্যানেলে। তো দেখতে থাকুন। আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকবেন। চলুন আমরা যাই তাহলে চিত্তরগড়। উদয়পুরে আমরা যে ধর্মশালায় ছিলাম সেখান থেকেই ভোরবেলা 5টা 5:10 নাগাদ আমরা একটা অটো বুক করে নিলাম। গন্তব্য আমাদের উদয়পুর সিটি স্টেশন। সেখান থেকেই আমাদের সকাল 6টার সময় ইন্টারসিটি এক্সপ্রেস আছে, সেটি ধরেই আমরা 2 ঘন্টার মতন লাগবে চিত্তরগড় স্টেশনে পৌঁছবো। চলুন তাহলে যাই। ঢুকছে আমাদের জয়পুর ইন্টারসিটি এক্সপ্রেস স্টেশনের ট্রেন দেওয়া হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের কোচ আছে D1, সেকেন্ড সিটিংয়ে আমরা রিজার্ভেশন করেছি। তো 2 ঘন্টার মতন রাস্তা, 1 ঘন্টা 55 মিনিট সময় লাগবে, পৌঁছে যাব। তো চলুন যাওয়া যাক। ঘড়ির কাঁটা এখন 7:50। আমাদের ট্রেন অলরেডি 5 মিনিট বিফোর টাইমে ঢুকে গেছে চিত্তরগড় স্টেশনে। এইবার আমরা এখন এখান থেকে একটা অটো করতে হবে, কেননা অটো যেটা শুনছি যে এখানে 7টা গেট আছে, 13 কিলোমিটার জুড়ে পোর্টটা। প্রথম গেটে নামিয়ে দিলে 50 টাকা, আর মেন গেটের কাছে নামালে 100 টাকা, বাকিটা পায়ে হেঁটে হেঁটে করতে হবে। এবার যেহেতু এতটা একসাথে তো করা সম্ভব নয়, সারাদিনে সেই সবে কিনা সন্দেহ আছে, সেই কারণে ভাবছি একটা অটো বুক করে নেবো। অটো বুক করে নিয়ে পুরোটা কত টাকা নেয় কি নেয়, যে ওরা পুরোটা ঘুরিয়ে নিয়ে দুপুরের মধ্যে স্টেশনে ছেড়ে দেবে। সেইভাবেই ঘুরবো, একটা প্ল্যান করে আছি। দেখা যাক, সেটা অটোর সঙ্গে এখন কথা বলে দেখি, তারপরে কীরকম কী টাকা নেয় সেই অনুযায়ী আমরা ঘুরবো। চিত্তরগড় থেকে স্টেশন থেকে আমরা একটা অটো করে নিয়েছি। এই অটোর মাধ্যমে আমরা পুরো কেল্লাটা ঘুরে দেখবো, কেননা না হলে 13 কিলোমিটার দূরে হেঁটে হেঁটে দেখা একদিনে তো সম্ভব হবে না। আর মোটামুটি 3-3.5 ঘন্টা সময় লাগতে পারে বলছে। করে নিয়ে আমাদের আবার স্টেশনে ড্রপ করে দেবে। তো যাচ্ছি এখন, মোটামুটি 500 টাকা ভাড়া নেবে বলেছে। দেখা যাক, যা যা দেখবো আপনাদের দেখাবো আমার সাথে। চিত্তরগড়
রাজস্থান রাজ্যের দক্ষিণ অংশে অবস্থিত আজমির থেকে 233 কিলোমিটার দূরে, দিল্লি এবং মুম্বাইয়ের মাঝখানে জাতীয় মহাসড়ক 48-এর সোনালী চতুর্ভুজের নেটওয়ার্কে অবস্থিত। চিত্তরগড় এমন একটি স্থানে অবস্থিত যেখানে 76 নম্বর এবং 79 নম্বর জাতীয় মহাসড়ক পরস্পরকে ক্রস করে। দুর্গটি 180 মিটার উঁচু পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। পাহাড়টি আশেপাশে সমভূমি থেকে হঠাৎ করে উপরে উঠে গেছে এবং দুর্গটি 2.8 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। বেরাচ নদীর বাম তীরে অবস্থিত এবং 1568 সালের পর সমভূমিতে গড়ে ওঠা নতুন শহর চিত্তরগড়ের সাথে সংযুক্ত। 16 শতকে কামান প্রবর্তনের ফলে দুর্গটি পরিত্যক্ত হয়ে পড়ে এবং তাই রাজধানীটি আরও নিরাপদ উদয়পুরে স্থানান্তরিত হয়, যা আরাবল্লী পাহাড়ের পূর্ব প্রান্তে অবস্থিত। মুঘল সম্রাট আকবর এই দুর্গটি আক্রমণ করে লুণ্ঠন করেন, যা মেওয়ারের 84টি দুর্গের মধ্যে একটি ছিল, কিন্তু রাজধানীটি আরাবল্লী পাহাড়ে স্থানান্তরিত হয়, যেখানে ভারী কামান এবং অশ্বারোহী বাহিনী কার্যকর ছিল না। নতুন শহর থেকে 1 কিলোমিটারেরও বেশি লম্বা একটি আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দুর্গের পশ্চিম প্রান্তের প্রধান ফটকের মধ্যে দিয়ে যায়, যাকে রামপোল বলা হয়। দুর্গের অভ্যন্তরে একটি বৃত্তাকার রাস্তা দুর্গের দেওয়ালে অবস্থিত সমস্ত ফটক এবং স্মৃতিস্তম্ভগুলিকে প্রবেশাধিকার প্রদান করে। দুর্গটিতে মহারানা কুম্ভের তৈরি মোট 7টি দরজা রয়েছে, যেগুলোকে স্থানীয় ভাষায় পোল বলা হয়। পরপর যথাক্রমে নিচ থেকে ওপরে যদি হয় পদন পোল, ভৈরব পোল, হনুমান পোল, গণেশ পোল, জোড়লা পোল, লক্ষ্মণ পোল এবং যে প্রধান দরজাটি সেটির নাম রামপোল। দুর্গের সমস্ত প্রবেশপথ বিশাল পাথরের কাঠামোয় নির্মিত হয়েছে। সামরিক প্রতিরক্ষার জন্য নিরাপদ দুর্গ রয়েছে। হাতি এবং কামানের গুলি থেকে রক্ষা পাওয়ার জন্য তীক্ষ্ণ খিলানযুক্ত দরজাগুলি শক্তিশালী করা হয়েছে। দরজাগুলির শীর্ষে তীরন্দাজদের শত্রু সেনাবাহিনীর ওপর গুলি চালানোর জন্য খাঁজযুক্ত প্যারাপেট রয়েছে। দুর্গের মধ্যে একটি বৃত্তাকার রাস্তা সমস্ত দরজাগুলিকে সংযুক্ত করে এবং দুর্গের অসংখ্য স্মৃতিস্তম্ভকে অ্যাক্সেস প্রদান করে। সুরজ পোলের ডান দিকে দড়িখানা বা সভাকক্ষ রয়েছে, যার পিছনে একটি গণেশ মন্দির এবং জেনানা অবস্থিত। সুরজ পোলের বাম দিকে একটি বিশাল জলাধার অবস্থিত। জোড়লা পোল নামে একটি অদ্ভুত দরজাও রয়েছে, যা দুটি সংযুক্ত দরজা দিয়ে গঠিত। জোড়লা পোলের উপর খিলানটি লক্ষণ পোলের ভিত্তির সঙ্গে সংযুক্ত। চিত্তরগড় ফোর্টের উপরে ওঠার সময় এইখানে থেকে চিত্তরগড় ফোর্টের মাথা থেকে সম্পূর্ণ চিত্তর শহরটাকে দেখতে পাওয়া যায়। দেখুন কত সুন্দর লাগছে, কি ভিউ, অপূর্ব অপূর্ব, দারুণ লাগছে। প্রবেশদ্বারের কাছেই মহারানা কুম্ভের প্রাসাদ অবস্থিত। প্রাসাদে হাতি ও ঘোড়া, রাস্তাবল, ভগবান শিবের মন্দির ছিল। উদয়পুরের প্রতিষ্ঠাতা মহারানা উদয় সিং এখানে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মের সাথে সম্পর্কিত জনপ্রিয় লোককাহিনী হলো যে তার দাসী পান্নাদাই তার পুত্রকে তার জায়গায় একটি প্রতারণা হিসেবে বসিয়ে তাকে রক্ষা করেছিলেন, যার ফলে বনবীর তার পুত্রকে হত্যা করেছিলেন। রাজপুত্রকে ফলের ঝুড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল। প্রাসাদটি প্লাস্টার করা পাথর দিয়ে তৈরি। প্রাসাদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর ছাউনিযুক্ত বারান্দা, চমৎকার সিরিজ। প্রাসাদে প্রবেশের জন্য সুরজ পোল দিয়ে যেতে হয়, যা একটি উঠোনে যায়। বিখ্যাত কবি সন্ত রানী মীরাও এই প্রাসাদে থাকতেন। এটি সেই প্রাসাদ যেখানে রানী পদ্মিনী জহরের একটি কাজ হিসেবে ভূগর্ভস্থ একটি ভান্ডারের চিতায় নিজেকে সমর্পণ করেছিলেন বলে জানা যায়। চিত্তরের রাজকীয় কোষাগার, 9 লক্ষ বন্দর ভবনটিও কাছাকাছি অবস্থিত। এখন প্রাসাদের বিপরীতে একটি জাদুঘর এবং প্রত্নতাত্ত্বিক অফিসও রয়েছে। সিঙ্গাচৌরি মন্দিরটিও এর কাছাকাছি অবস্থিত। রানা ফতে সিং নির্মিত রানা কুম্বা প্রাসাদ এর কাছে অবস্থিত, যেটি দেখছেন। এই প্রাঙ্গণে আধুনিক ঘরবাড়ি এবং সেটি জাদুঘরও রয়েছে ছোট একটি। স্থানীয় শিশুদের জন্য একটি স্কুল এর কাছাকাছি অবস্থিত। রানা সাঙ্গা তার ভাই পৃথ্বীরাজ জয়মলের সাথে দীর্ঘ সংগ্রামের পর 1509 সালে সিংহাসন আরোহণ করেন। তিনি ছিলেন একজন উচ্চাভিলাষী রাজা, যার অধীনে মেওয়ারে ক্ষমতা ও সমৃদ্ধির শীর্ষে পৌঁছেছিল। রানা সাঙ্গার অধীনে রাজপুত শক্তি তার শীর্ষে পৌঁছেছিল। উত্তর ভারতে তাদের ক্ষমতা আবার পুনর্জীবিত করার হুমকি দেয়। তিনি উত্তরে পাঞ্জাবের সাতলুজ থেকে দক্ষিণে মালওয়ার নর্মদা পর্যন্ত একটি শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। মালওয়ার থেকে পশ্চিমে থর মরুভূমি জয় করার পর পূর্বে বায়ানা পর্যন্ত তার সামরিক জীবনে তিনি খাটলির যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন এবং রাজস্থানের বেশিরভাগ অংশ মুক্ত করতে সক্ষম হন এবং চাঁদোয়ার সহ উত্তরপ্রদেশের কিছু অংশের উপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন।
1526 সালে গুজরাটের সুলতান হিসেবে সিংহাসন আরোহণকারী বাহাদুর শাহ 1535 সালে চিতোর দুর্গ আক্রমণ করেন। দুর্গটি লুণ্ঠন করা হয় এবং আবারও মধ্যযুগীয় শৌর্যের নির্দেশ ফলাফল ধারণ করে। রানা বিক্রমাদিত্য আর তার ভাই উদয় সিং এবং বিশ্বস্ত দাসী পান্নাদাই তাদের মাতৃভূমি বুঁদিতে পালিয়ে যাওয়ার পর কথিত আছে যে তার মা রানী কর্ণাবতী 13,000 রাজপুত মহিলাকে জওহর করতে নির্দেশ দেন, যখন 3,200 রাজপুত যোদ্ধা দুর্গ থেকে বেরিয়ে মৃত্যু পর্যন্ত লড়াই করতে যান এবং পরবর্তী যুদ্ধে তারা মারাও যান। বিজয়স্তম্ভের খুব কাছেই মীরা মন্দির বা মীরাবাই মন্দিরটি অবস্থিত। আমরা এখন সেখানেই প্রবেশ করছি। রানা খুম্বা এটি একটি অলঙ্কৃত ইন্দো আর্য স্থাপত্যশৈলীতে তৈরি করেছিলেন। এটি রহস্যময় সন্ত কবি মীরাবাইয়ের সাথেই সম্পর্কিত, যিনি শ্রীকৃষ্ণের একজন প্রবল ভক্ত ছিলেন এবং তার সমগ্র জীবন তার উপাসনায় উৎসর্গ করেছিলেন। তিনি মীরা ভজন নামে গীতিকার ভজন রচনা করেছিলেন এবং গেয়েও ছিলেন। তার সাথে সম্পর্কিত জনপ্রিয় যে গল্পটি শোনা যায় সেটি হলো শ্রীকৃষ্ণের আশীর্বাদে তিনি তার দুষ্ট শ্যালক তার জন্য বিষ পান পাঠিয়েছিলেন খাবারের মধ্যে মিশিয়ে, কিন্তু সেই বিষ পান করার পরেও তিনি বেঁচে গিয়েছিলেন। এই প্রান্তরেই সেই যে মন্দির যেখানে তিনি উপাসনা করতেন সেটি রয়েছে। এছাড়া এই একই প্রাঙ্গণে অবস্থিত বৃহত্তর যে মন্দিরটি সেটি হলো শ্রীকুম্ভ শ্যাম মন্দির, যেটি অপর নাম বরাহ মন্দিরও বটে। মন্দিরের চূড়াটি পিরামিড আকৃতি। মীরাবাইয়ের কৃষ্ণের সামনে বসে প্রার্থনা করার একটি মূর্তি এই মন্দিরেই স্থাপন করা আছে। আমরা এসে উপস্থিত হয়েছি বিজয়স্তম্ভ বা জয়স্তম্ভ, যেটি চিতোরগড়ের প্রতীক এবং বিশেষভাবে চিতোরগড়ের বিজয়ের বা সাহসীর একটা প্রকাশ বলা হয়। 1440 সালে মালওয়ার সুলতান মাহমুদ শাহ প্রথম খলজির বিরুদ্ধে তার বিজয়ের স্মরণে 1458 থেকে 1468 সালের মধ্যে রানা কুম্ভ কর্তৃক নির্মিত হয়। 10 বছর ধরে নির্মিত এটি 37.2 মিটার উঁচু 47 বর্গফুট ভিত্তির উপর ভিত্তি করে 9টি তলায় অবস্থিত, যেখানে 157টি ধাপের একটি সরু বৃত্তাকার সিঁড়ি দিয়ে 8ম তলা পর্যন্ত যাওয়া যায়, যেখান থেকে সমভূমি এবং নতুন শহর চিতোরগড়ের ভালো দৃশ্য দেখা যায়। গম্বুজটি পরবর্তীকালে সংযোজিত হয়েছিল, যেটি বজ্রপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং 19 শতকে মেরামত করা হয়েছিল। স্তম্ভটি এখন সন্ধ্যার সময় আলোকিত হয় এবং উপর থেকে চিতোরগড়ের একটি সুন্দর দৃশ্য দেখা যায়। আমরা এবার চলেছি যে স্থানে, সেটি হচ্ছে জহরস্থল। এইখানে আলাউদ্দিন খিলজির কাছে পরাজয়ের সময় নারীরা পদ্মিনী সহ প্রত্যেকে নিজের সম্মান রক্ষার্থে এখানে আগুনের মধ্যে আত্মাহুতি দিয়েছিলেন সতীত্ব রক্ষা করার জন্য। এই সেই জহরস্থল। 1567 সালে মুঘল সম্রাট আকবর যখন চিতোরগড় দুর্গ আক্রমণ করেন, তখন শেষবারের জন্য এটি অবরোধ ঘটে। আকবর গুজরাটি বন্দরগুলিতে সহজে প্রবেশাধিকার পেতে এবং একটি বাণিজ্য পথ স্থাপনের জন্য রানা উদয় সিং দ্বিতীয় কর্তৃক শাসিত মেওয়ার জয় করতে চেয়েছিলেন। রানার পুত্র শক্তি সিং, যিনি তার বাবার সাথে ঝগড়া করেছিলেন, তিনি পালিয়ে গিয়ে আকবরের কাছে গিয়েছিলেন যখন আকবর মালওয়া আক্রমণের প্রস্তুতির জন্য ধোলপুরে শিবির স্থাপন করেছিলেন। এই বৈঠকের একটিতে 1567 সালের আগস্টে শক্তি সিং ঠাট্টা করে সম্রাট আকবরের দেওয়া একটি মন্তব্য থেকে সিদ্ধান্ত নেন যে তিনি চিতোরগড়ের বিরুদ্ধে যুদ্ধ করতে চান। আকবর ঠাট্টা করে শক্তি সিংকে বলেছিলেন যে যেহেতু তার বাবা এই অঞ্চলের অন্যান্য রাজপুত্র এবং সর্দারদের মতো তার সামনে নিজেকে সমর্পণ করেননি, তাই তিনি তাকে আক্রমণ করবেন। এই প্রকাশে হতবাক হয়ে শক্তি সিং চুপচাপ চিতোরগড়ে ফিরে যান এবং তার বাবাকে আকবরের আসন্ন আক্রমণ সম্পর্কে অবহিত করেন। শক্তি সিংয়ের প্রস্থানে আকবর ক্ষুব্ধ হন এবং রানাদের অহংকারকে নত করার জন্য মেওয়ার আক্রমণের জন্য সিদ্ধান্ত নেন। 1567 সালের সেপ্টেম্বরে সম্রাট চিতোরগড়ের উদ্দেশ্যে যাত্রা করেন এবং 1567 সালের 20 অক্টোবর দুর্গের বাইরে বিস্তীর্ণ সমভূমিতে শিবির স্থাপন করেন। ইতিমধ্যে রানা উদয় সিং তার উপদেষ্টা বিষয় পরিষদের পরামর্শে চিত্তোর থেকে তার পরিবারের সাথে গোকুন্ডা পাওয়ারে যাওয়ার সিদ্ধান্ত নেন। জয়মল এবং পাট্টাকে তাদের নেতৃত্বে 8000 রাজপুত সৈন্যের সাথে দুর্গ রক্ষার জন্য রেখে দেওয়া হয়। আকবর দুর্গ অবরোধ করেন, যা 4 মাস ধরে স্থায়ী হয়। 1568 সালের 22 ফেব্রুয়ারি আকবরের ছোড়া বন্দুকের গুলিতে জয়মল নিহত হন
পাট্টা আইসার দাস এবং সাহেব খানের বাড়িতে জওহরের আক্রমণ চালানো হয়। পরের দিন দুর্গের দরজা খুলে দেওয়া হয় এবং রাজপুত সৈন্যরা শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য ছুটে আসে। পরবর্তী যুদ্ধে চিত্তরগড়ের সেনাবাহিনী 20,000-25,000 বেসামরিক নাগরিকের সাথে নিহত হয় এবং চিত্তরগড় জয় করা হয়। 1615 সালে জাহাঙ্গীর এবং অমর সিংয়ের মধ্যে একটি চুক্তির পর জাহাঙ্গীর চিত্তরগড়কে অমর সিংয়ের কাছে ফিরিয়ে দেন। ব্রিটিশ রাজত্বকালে 1905 সালে দুর্গটি এরপর সংস্কার করা হয়। পাহাড়ের মধ্যে খোদাই করা গরুর মুখ থেকে একটি ঝর্ণা জলাশয়ে জল সরবরাহ করে। অসংখ্য অবরোধের সময় দুর্গে জল সরবরাহের প্রধান উৎস ছিল এই পুকুর, যেটি গোমুখ সরোবর নামে বিখ্যাত। বর্তমানে আমরা এসে উপস্থিত হয়েছি পদ্মিনীর প্রাসাদ। পদ্মিনীর প্রাসাদ বা রানী পদ্মিনীর প্রাসাদ হলো একটি সাদা ভবন এবং 3 তলা বিশিষ্ট কাঠামো। আসল ভবন 19 শতাব্দীর পুনর্নির্মাণ হয়েছিল। এটি দুর্গের দক্ষিণ অংশে অবস্থিত। প্রাসাদের ছাদের উপরে ছত্রী অবস্থিত এবং প্রাসাদটি ঘিরে রয়েছে একটি জলের পরিখা। প্রাসাদের এই ধরনটি রাজ্যের নির্মিত অন্যান্য প্রাসাদের পূর্বসূরি হয়ে ওঠে, যার ধারণা ছিল জলমহল, জল দ্বারা বেষ্টিত প্রাসাদ। মহারানা রতন সিং নিহত হন এবং রানী পদ্মিনী জওহর করেন। রানী পদ্মিনীর সৌন্দর্যকে ক্লিওপেট্রার সাথে তুলনা করা হয়েছে এবং তার জীবন কাহিনী চিত্তরগড়ের ইতিহাসে একটি চিরন্তন কিংবদন্তি। মেওয়ারের কিছু ঐতিহাসিক গ্রন্থে এই প্রাসাদের উল্লেখ পাওয়া যায় এবং অমর কাব্যং এখানে রানা সাঙ্গা কর্তৃক মালওয়ার সুলতান দ্বিতীয় মাহমুদ খিলজিকে বন্দী করার কথা উল্লেখ করেছেন। মহারানা উদয় সিং এবং তার কন্যা জসমদের বিকানেরের রায় সিংয়ের সঙ্গে বিবাহ করেছিলেন। রায় সিংয়ের দানশীলতা সম্পর্কে একটি গান রচিত হয়েছিল, যেখানে উল্লেখ করা হয়েছে যে তিনি পদ্মিনীর প্রাসাদের সিঁড়ির প্রতিটি ধাপের জন্য একটি করে হাতি দান করেছিলেন। মহারানা সজ্জন সিং এটি মেরামত করেছিলেন। এই ঘরেতেই ছিলেন আলাউদ্দিন খিলজি। ভাবতেও কিরম লাগে, শিহরণ জাগে। আলাউদ্দিন খিলজিকে এইখানে রাখা হয়েছিল এবং এই ঘরটি সম্পূর্ণ আয়না দিয়ে, কাঁচের আয়না দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল সেই সময়। এখন সেগুলো খুলে নেওয়া হয়েছে যাতে ওইখানে জলের ছায়া এসে এইখানে পড়েছিল। দেখাচ্ছি আপনার, এইখান থেকেই দেখেছিলেন আলাউদ্দিন খিলজি পদ্মিনীকে। এত সুন্দর নিদর্শন এই যে আমাদের ভারতীয়দের কাজ নষ্ট করছে তারা। সমস্ত দেওয়াল দেখুন কীভাবে নষ্ট করছে। চলুন যাওয়া যাক। हाँ আমরা এখন সুরজপোল ওইখানে আসছি। সুরজপোল কেন বলা হতো না, এই দিকে এই অংশে প্রথম সূর্যের রশ্মি যখন পড়তো এখানে, সেইখানেতে এটা অংশটি এখানে প্রথম সূর্যের আলো পড়তো, তাই জন্য এই অংশটিকে সুরজপোল বলা হতো। আর এখান থেকে আরও একটি জিনিস বলার বিষয় আছে যে এটা কুম্ভকর্ণ পাহাড়, যেন মনে হবে এখানে কুম্ভকর্ণ শুয়ে আছে। দেখুন এই যে দূরে, এই যে দেখুন, এটা এর মাথা, এটা পেট, এটা পা, যেন মনে হচ্ছে কুম্ভকর্ণ শুয়ে আছে। সেই জন্য লোকমুখে এটি কুম্ভকর্ণ পাহাড় বলে পরিচিত।
আর একটা জিনিস দেখার বিষয় আছে, এই যে নিচে অংশটা দেখছেন এইটা পুরো যুদ্ধক্ষেত্র ছিল। আলাউদ্দিন খিলজি এইখানে তার শিবির স্থাপন করেছিলেন, এইখানে যুদ্ধ হয়েছিল। বর্তমানে এগুলি সব সরকারের প্রপার্টি, হয়তো ভবিষ্যতে এই যুদ্ধক্ষেত্রটি হারিয়ে যাবে বড় বড় বিল্ডিংয়ের আড়ালে। এবার আমরা এসে পৌঁছলাম যেখানে, সেটি হলো কীর্তিস্তম্ভ, যা 22 মিটার উঁচু এবং একটি টাওয়ার যা 30 ফুট ভিতের ওপর নির্মিত, যার উপরে 15 ফুট উচ্চতা রয়েছে। এটি বাইরের দিকে জৈন ভাস্কর্য দ্বারা সজ্জিত এবং এটি পুরনো অনেক এবং বিজয় টাওয়ারের চেয়ে ছোট। বাঘেরবাল জৈন বণিক জিজাজি রাঠোর দ্বারা নির্মিত, এটি প্রথম জৈন তীর্থঙ্কর আদিনাথকে উৎসর্গীকৃত। টাওয়ারের সব থেকে নিচে জৈন দেবমণ্ডলের বিভিন্ন তীর্থঙ্করের মূর্তিগুলি তাদের থাকার জন্য বিশেষ কুলুঙ্গিতে দেখা যায়। এগুলি দিগম্বর স্মৃতিস্তম্ভ। 54টি ধাপ বিশিষ্ট একটি সরু সিঁড়ি 6 তলা ভেদ করে একদম শীর্ষে পৌঁছায়। ফেরার পথে যেতে যেতে আমাদের চোখে পড়লো যে তখনকার দিনের বাজার যেখানে ছিল এবং তার সাথে মতি বাজার যেটা ছিল সেটিও। চিত্তরগড় দুর্গ ভ্রমণ শেষে এবার আমরা ফিরে চলেছি অন্য জায়গার উদ্দেশ্যে। কেমন লাগলো আমাদের চিত্তরগড় দুর্গের ভ্রমণ অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আমাদের রাজস্থান ভ্রমণ সিরিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।